আফ্রিদি ভাইয়ার রুমে বসে আছি। কি সব পরিয়ে রেখেছে। খুব গরম লাগছে আর শরীরও চুলকাচ্ছে। আজকে নাকি আমার বিয়ে হয়েছে, আম্মু বলেছে, তাই এত বড় আর ভারী একটা শাড়ি পরিয়ে রেখেছে। শাড়িটা খুলতেও পারছি না। কিছু সময় টানাটানি করে ক্লান্ত হয়ে ঠোঁট উল্টে বসে আছি। কান্না করতে ইচ্ছে করছে। আমাকে একা বসিয়ে রেখে সবাই চলে গেছে। হঠাৎ দরজা খোলার শব্দে দরজার দিকে তাকিয়ে দেখি আফ্রিদি ভাইয়া এসেছে। উনি দরজা বন্ধ করে আমার দিকে ঘুরে, আমি রুমে এসে এমন একটা দৃশ্য দেখব বুঝতে পারিনি। মায়া শাড়ি এলোমেলো করে বসে আছে। শাড়ি তো ওর শরীরে নেই বললেই চলে। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আব্বু আম্মু জোর করে এই পিচ্চিকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমি কি এখন এই পিচ্চিকে সামলাবো নাকি পিচ্চির শাড়ি? আফ্রিদি ভাইয়া আমাকে একটু সাহায্য করেন না। শাড়ি পরে থাকতে পারছি না তো আর। গরম তো লাগছে, এর সাথে শরীরও চুলকাচ্ছে। শাড়ি সামলাতে না পারলে পড়েছিস কেন? আমি কি পরতে চেয়েছি নাকি? আম্মু বলল আজ আমার বিয়ে, আজ নাকি শাড়ি পরতেই হয়, বলেই এত বড় একটা শাড়ি পরিয়ে দিল আমায়। কি অবস্থা করেছিস নিজের তুই? এখন এটা একটু খুলে দেন না, খুব বিরক্ত লাগছে। মুচকি হেসে মায়ার সামনে এসে দাঁড়াই। মায়া বসা থেকে উঠতে গেলে পড়ে যেতে নিলে আমি ওর হাত ধরে ফেলি। মায়া আমার দিকে তাকিয়ে ভয়ে ঢুক গেলে এরপর নিজের বুকে ফু দিয়ে বলে, আজ আপনি আমায় না ধরলে তো আজকে আমি পড়ে গিয়ে হাত পা ভাঙতাম, নাকও ফেটে যেত। আমার সব দোষ আম্মুর। আমি পিচ্ছি একটা মানুষ। আমাকে এত বড় শাড়ি কেন পরাবে? আমি কি এটা সামলাতে পারি? তার উপর কত ভারী। আচ্ছা হয়েছে, এখন চুপ করে দাঁড়া আর আমাকে আমার কাজ করতে দে। আমি মাথা দুই পাশে নেড়ে চুপ করে দাঁড়িয়ে থাকি। ভাইয়া আমার শাড়ি খুলে বলে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসতে। ওয়াশরুমে যেতে হবে কেন? আমি এখানেই চেঞ্জ করে নিই। হেই, তোর লজ্জা করবে না আমার সামনে চেঞ্জ করতে? তুই এখন আর ছোট নেই। যা, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আয়। ভালো করে বললেই তো হতো, ধমকাচ্ছ কেন? তুমি খুব পচা, সবসময় আমায় বকো। আচ্ছা আর বকবো না, এখন গিয়ে চেঞ্জ করে আয়। আমি মাথা নেড়ে ব্যাগ খুলে থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে আসি। ভালো করে পানি দিয়ে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে রুমে এসে দেখি ভাইয়া মাথায় হাত দিয়ে বসে আছে। কি হয়েছে তোমার? মাথা ব্যথা করছে তোমার? তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথা টিপে দিচ্ছি, হাত বুলিয়ে দিচ্ছি। আরে না না, আমি ঠিক আছি। আয়, ঘুমাবি তো, রাত অনেক হয়ে গেছে। তুমি তো অনেক বোকা। আমি আবার কি করলাম বোকার মতো? আমার বান্ধবীদের থেকে শুনেছি বিয়ের পরের রাতকে নাকি বাসর বলে। আর বাসর রাতে কেউ ঘুমায় না, আর তুমি আমার বলছো ঘুমোতে। আচ্ছা আয়, বস আমার পাশে। মায়া আমার পাশে বসে। তারপর আমি মায়ার কাঁধে হাত রেখে বলি, আচ্ছা তোর বান্ধবীরা আর কি কি বলেছে? আরো অনেক কিছু বলেছে, আমি তোমায় বলতে পারবো না, আমার লজ্জা করবে। তোর আবার লজ্জাও আছে? লজ্জা তো সবারই থাকে, আমার থাকবে না কেন? তোর যদি এতই লজ্জা থাকে তাহলে একটু আগে আমার সামনে কিভাবে চেঞ্জ করতে চাইলি? ভুলে বলেছি। আচ্ছা, আপনি তো আমার ফুফাতো ভাই, তাহলে আপনার সাথে আমাকে কেন বিয়ে দিল? ভাই আর বোনের কখনো বিয়ে হয়? ফুফাতো ভাইকে বিয়ে করা যায়, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। তুই এখনো অনেক পিচ্ছি, আগে বড় হ, তারপর এসব নিয়ে দেখা যাবে। এখন ঘুমিয়ে পড়। আবার আপনি বলছেন ঘুমোতে? আজকে কেউ ঘুমায় নাকি? তাহলে কি করে আজকে? আমার বান্ধবীরা বলেছে আজকের রাতে বর তার বউকে অনেক আদর করে। তোর এখনো আদর খাওয়ার বয়স হয়নি, আগে বড় হয়ে নে, তারপর এসব আদর নিয়ে। আমি কি সত্যি পিচ্ছি ভাইয়া? মাত্র এসএসসি পরীক্ষা দিলি, এখনো রেজাল্ট দেয়নি, তাহলে তুই কি পিচ্ছি না? আমি পিচ্ছি হলে তুমি আমায় কেন বিয়ে করেছো? সেটা তো তোর ফুপা ফুপি আর আমার মা মামি জানে। আমার না কলেজে পড়ার খুব ইচ্ছা। উম, আপনি কি আমায় কলেজে পড়াবেন? হুম, কেন পারবো না, অবশ্যই তোকে কলেজে পড়াবো। আমি শুনেছি বিয়ের পর মেয়েদের পড়াতে চায় না। তোকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি তোকে কলেজে ভর্তি করব। হ্যাঁ, আগে তোর রেজাল্ট দিক, তারপর আমি নিজে তোকে কলেজে ভর্তি করে আসব। আপনি অনেক ভালো ভাইয়া। বলেই মায়া আমার গালে কিস করে। আমি গালে হাত দিয়ে মায়ার দিকে তাকিয়ে আছি।
মায়া লজ্জা পেয়ে মুখের ওপর হাত রেখে হাসতে থাকি। কিছু বলতে যাব তার আগেই উল্টো দিক হয়ে শুয়ে পড়ে। আমি মুচকি হেসে লাইট অফ করে শুয়ে পড়ি। মায়া ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে, এত শক্ত করে জড়িয়ে ধরে যে আমি নিঃশ্বাস নিতেও পারছি না। এই কি করছিস? এত শক্ত করে জড়িয়ে ধরেছিস, আমি নিঃশ্বাস নিতেও পারতেছি না তো। আমার খুব ভয় করে অন্ধকারে। আপনি লাইট অফ কেন করেছেন? লাইট অন করে কেউ ঘুমাতে পারে নাকি? আচ্ছা, জড়িয়ে ধরে যখন ঘুমাবি ঘুমা, কিন্তু আরেকটু আস্তে ধর। এত শক্ত করে ধরলে আমি তো দম বন্ধ হয়ে মারা যাব। আমি ভাইয়ার কথা শুনে একটু আস্তে ধরি। আফ্রিদি ভাইয়াও আমায় জড়িয়ে ধরে। দুজন একসাথে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ভাইয়া এখনো ঘুমিয়ে আছে। আমি উঠে ওয়াশরুমে চলে আসি। গোসল করে ওয়াশরুম থেকে বের হতেই ভাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। কি হয়েছে? আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? তুই এই ভোরবেলা গোসল কেন করেছিস? বারে, তুমি জানো বিয়ের পরের দিন সকালে গোসল করতে হয়? এত বোকা কেন তুমি? এত সকালে গোসল করার মতো কিছু হয়নি আমাদের মাঝে। আর বিয়ে হলেই পরের দিন সকালে গোসল করতে হয়, কে বলেছে তোকে? কেন, আমার বান্ধবীরা বলেছে। আমি তো ওদের থেকেই জেনেছি সবকিছু। অনেক ভালো করছিস, এখন চেঞ্জ করে শাড়ি পরে নে। আমাকে তো শাড়ি পরিয়ে দেওয়ার পরেও আমি সামলে রাখতে পারি না, আর আপনি বলছেন শাড়ি পরতে? কেউ পরিয়ে দিলে পরতে পারি, আর এখন শাড়ি পরতে হবে না। কাল আমার বিয়ে হয়েছিল তাই শাড়ি পরেছি। আজকে কি আবার বিয়ে হবে আমার, যে শাড়ি পরতে হবে আজকেও? ওরে পিচ্ছি, বিয়ে হয়েছে বলেই আজ শাড়ি পরতে হবে। কাল যখন তোদের বাসায় যাব তখন অন্য কিছু পরিস, এখন শাড়ি পর। তুই এখানে থাক, আমি গিয়ে আম্মুকে পাঠাচ্ছি। আমি মাথা নেড়ে দাঁড়িয়ে থাকি। আফ্রিদি ভাইয়া উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। কে রে এই সকালে এর রুমে? মায়া কিছু করেছে? না আম্মু শাড়ি পরতে পারে না, তুমি গিয়ে শাড়িটা পরিয়ে দিয়ে আসো। আম্মু ঠিক আছে বলেই চলে যায় আমার রুমে, আর আমি নিচে এসে হল রুমে বসে আছি। তুই এখনো শাড়ি পরতেই শিখলি না? ফুপি, আমি পিচ্ছি মানুষ না। আমি আমি কি শাড়ি পরতে পারি? ওরে আমার পিচ্চি মামুনি রে, এখন থেকে আর ফুপি নয়, আমাকে আফ্রিদির মতো তুইও আম্মা বলে ডাকবি। ভাইয়ার মতো আমিও তোমাকে আম্মু বলে ডাকবো? এই বোকামে, নিজের বরকে কেউ ভাইয়া বলে? আফ্রিদি এখন তোর ভাই নয়, তোর স্বামী, তাই এখন থেকে ভাইয়া বলবি না। ভাইয়া বললো সবাই আমাকে পচা বলবে আম্মু। বলবে তো। এখন আয়, আমি তোকে রেডি করে দিচ্ছি। একটু পর আবার তোদের বাসা থেকে তোর আব্বু আম্মু আসবে তোদের নিতে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। ফুপি আমার শাড়ি পরিয়ে দিচ্ছে। শাড়ি পরানো শেষ হলে ফুপি রেডি করিয়ে দেয়। রেডি করা শেষে ফুপি নিজের চোখ থেকে একটু কাজল নিয়ে আমার থুতনিতে লাগিয়ে দিয়ে বলে, মাশাআল্লাহ, ভীষণ সুন্দর লাগছে আমার মাকে, কারণ নজর যেন না লাগে। আমি মুচকি হেসে ফুপির সাথে নিচে চলে আসি। সবাই একসাথে খাবার খেয়ে নিচে বসে আছি হল রুমে। আফ্রিদি ভাইয়া তার কিছু ফ্রেন্ডের সাথে কথা বলছে। ঠিক ফ্রেন্ড নয়, মেয়ে বান্ধবীদের সাথে কথা বলতে ব্যস্ত। আমার দিকে তো তাকাচ্ছেই না। খুব রাগ হচ্ছে আমার। অন্য মেয়েদের সাথে কথা বলে আমার কেন রাগ হচ্ছে? হয়তো সে আমার বর, তাই। আমি কাউকে কিছু না বলে সোজা রুমে এসে বসে থাকি। ভার্সিটি লাইফের কিছু ফ্রেন্ডরা এসেছে, তাদের সাথেই গল্প করছিলাম। হঠাৎ দেখি মায়া মুখ ফুলিয়ে উপরে চলে গেল। কি হলো? আমি ফ্রেন্ডদের কাছে এসে বললাম যে একটু আসতেছি। তারপর উপরে এসে সোজা রুমে চলে আসি। রুমে এসে দেখি মায়া ঠোঁট উল্টে বসে আছে, আর শাড়ির 12টা ছাড়িয়ে 13টা বাজিয়ে ফেলেছে। আমি মায়ার কাছে এসে দাঁড়াতেই মায়া উঠে অন্যদিকে চলে যায়। যা বাবা, এই পিচির আবার কি হলো? ওর পিছনে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে আমার দিকে ঘোরাই, কিন্তু পিচ্চি আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। কিরে, কি হয়েছে তোর? এমন মুখ ফুলিয়ে বসে আছিস কেন? আপনি কে হুন যে আপনাকে বলতে হবে? আমি কে সেটা কি ভুলে গেলি? আচ্ছা এখন এসব বাদ দিয়ে বলতো কি হয়েছে তোর? আমার কথা আপনাকে জানতে হবে না। আপনি গিয়ে আপনার মেয়ে বান্ধবীদের খবর নিন। তারাই তো আপনার সব। আমার দিকে তাকানোর সময় কি আছে নাকি আপনার? ওরে বাবা, আমার পিচি বউ দেখছি হিংসা করতেও জানে। পাগলি,
ওরা আমার ফ্রেন্ডস। অনেকদিন পর দেখা হলো, তাই কথা বলছিলাম। আপনি আমায় যতটা পিচ্চি মনে করেন আমি ততটাও পিচ্চি নই। আমি জানি আপনি আমায় ভালোবাসেন না। আমি ছোট বলে আপনার চাওয়া পাওয়া পূর্ণ করতে পারবো না, তাই আপনি অন্য মেয়েদের সাথে কথা বলেন, হয়তো আমাকে ছেড়েও দিবেন। কথাটা বলেই মায়া কান্না করে দেয়। ওর কথাগুলো বুকের ভিতরে গিয়ে লাগে। পিচিটা এত কিছু বুঝতে শিখে গিয়েছে, এটা তো আমি জানতামই না। আমি মায়ার চোখের পানি মুছে দিয়ে ওর কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে বলি, এই পিচি, কে বললো আমি তোকে ভালোবাসি না? আমি তোকে অনেক ভালোবাসি, আর তোকে কখনোই ছাড়ব না। এসব উল্টোপাল্টা চিন্তা কি করতে বলেছে তোকে? তোর সাথে আমার যে পবিত্র বন্ধন হয়েছে, সেই বন্ধন মৃত্যু ছাড়া কখনোই নষ্ট হবে না। আর তুই আমার বউ আছিস, আর সারা জীবনই থাকবি। তাহলে আমার মাথায় হাত রেখে বলেন, আপনি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, এই যে দেখ, তোর মাথায় হাত রেখে কথা দিলাম, তুই ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলবো না। এবার একটু হাস। কি অবস্থা করেছিস নিজের, আর শাড়ির অবস্থা কি করেছিস সেই রাতের মতো। আপনি ঠিক করে দিন, আমি সিনেমায় দেখেছি তো, বর বউকে শাড়ি পরিয়ে দেয়। পিচি আমার খুব সিনেমা দেখে, হ্যাঁ? আচ্ছা চুপচাপ এখানে দাঁড়াও, হ্যাঁ, আমি তোকে শাড়িটা পরিয়ে দিচ্ছি। মায়া মাথা নেড়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি ওর আঁচল কাঁধে দিয়ে ওর সামনে হাঁটু বাজ করে বসে পড়ি। কুচি একটা একটা করে ঠিক করে দেই। কুচি কুচি দেবার সময় হঠাৎ আমার চোখ আটকে যায় মায়ার নাভির পাশে থাকা তিলের ওপর। এত সুন্দর করে তিলটা ওর নাভির পাশের সৌন্দর্যটা যেন আরও ফুটিয়ে তুলেছে। আমি নিজের ঠোঁটকে কন্ট্রোলে রাখতে পারিনি। নিজের অজান্তেই আমার ঠোঁট ওর বিউটি স্পটকে ছুঁয়ে দেয়। হঠাৎ করে আফ্রিদি ভাই এমন কিছু করবে বুঝে উঠতে পারিনি আমি। পুরো শরীর আগুন হয়ে যায়, কানের কাছে মনে হলো গরম বাতাস বয়ে গেল। শরীর থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে, চোখ খিচে হাতের মুষ্টি শক্ত করে ধরে আছি। মায়ার তিলে কিস করার পর মায়ার দিকে তাকিয়ে দেখি ও কাঁপছে। হাতের দিকে তাকিয়ে দেখি হাতের মুষ্টি শক্ত করে চেপে আছে। ওর মুখের দিকে তাকাতেই দেখি চোখ বন্ধ করে আছে। শিট, এটা কি করলাম আমি? ও এখনো ছোট, কি ভাবছে আমাকে কে জানে। তারপর কোনো রকম কুচিটা গুজে দিয়ে উঠে জানালার পাশে এসে দাঁড়িয়ে থাকি। কিছু সময় পর ভাইয়ার কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ খুলে নিচে তাকিয়ে দেখি ভাইয়া নেই। গেল কোথায়? রুমে চোখ বুলাতেই দেখি জানালার সামনে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। আমি পা টিপে টিপে ওনার পেছনে দাঁড়িয়ে পেছন থেকে জড়িয়ে ধরি। হঠাৎ করে পিছন থেকে মায়া এসে জড়িয়ে ধরে। আমি মায়ার দিকে ঘুরে মায়ার মাথা নিচু করে তাকিয়ে আছে। মায়ার দুগালে হাত রেখে আমার মুখ আর মায়ার কপালে চুমু দিতেই মায়া লজ্জা পেয়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে। পিচি বউকে বুকে জড়িয়ে ধরে অনেকটা সময় থাকি। কিছু সময় পর দুজন একসাথে নিচে চলে আসি। আত্মীয় স্বজনরা এসে এসে দেখা করে যাচ্ছে আর অনেক উপদেশ দিয়ে যাচ্ছে ফ্রিতে। বিকেলে মায়াকে নিয়ে ওদের বাসায় চলে আসি। হলরুমে দুজনে পাশাপাশি বসে আছি। এখানেও সবাই একই কাজ করছে, দেখা করে যাচ্ছে আর ফ্রিতে উপদেশ দিয়ে যাচ্ছে। কিছু সময় এসব নাটক শেষ হবার পর দুজন মায়ার রুমে চলে আসি। আচ্ছা, সবাই এত কথা বলে কেন বিয়ের পর? এভাবে চলবে, ওভাবে চলবে, এটা করবে না, ওটা করবে না, দুজনে মিলে চলবে। নতুন বিয়ে হলে এসব মুরব্বীরা বলবেই, আর তুই পিচ্চি মানুষ তো এত কিছু বুঝবি না। কথা কথা এত পিচ্ছি পিচ্ছি কেন করেন? আপনি পিচ্ছি, আপনার বউ পিচ্ছি। হ্যাঁ, আমার বউ যে পিচ্চি সেটা আমি জানি। নিজের কথায় নিজেই ধরা খেয়ে গেছি। না, আপনার বউ পিচ্ছি না, আপনি শুধু পিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাই এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়। শাড়ি পরে আছিস নাকি শাড়ি তোকে পরে আছে বোঝাই মুশকিল। আমি কি শাড়ি পরতে চেয়েছি নাকি? এ বাসায় আম্মু পরিয়ে দিয়েছে, আর ও বাসায় ফুপি। বুঝেছি। এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর চেঞ্জ করে 3 পিস পরে নে। মাথা নেড়ে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছু সময় পর ফ্রেশ হয়ে চেঞ্জ করে রুমে আসি। আমি গিয়ে ফ্রেশ হয়ে এসে একটা টি শার্ট আর ট্রাউজার পরে নেই। এর মধ্যেই মামি আমাদের জন্য রুমে এসে এটা ওটা খাবার নিয়ে আসে, আর খেতে খেতে মামির সাথে গল্প করতে থাকি।
কিছু সময় পর মামি সব কিছু নিয়ে চলে যায় আর ক্লান্ত লাগছে অনেক। তারপর মায়াকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি। দেখতে দেখতেই কেটে গেছে 2টা মাস। এর মধ্যে আমার এসএসসি এক্সামের রেজাল্টও দেয়। খুব ভয় করছিল রেজাল্ট নিয়ে, কিন্তু খুব ভালোভাবেই পাশ করি। তার কিছুদিন পর আফ্রিদি ভাই আমায় কলেজে ভর্তি করিয়ে দেয়। আব্বু আম্মু বারণ করলেও ভাইয়া সবার কথার বিরুদ্ধে গিয়ে আমায় ভর্তি করিয়ে দেয়। কাল থেকেই কলেজে যাব। রাতে খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছি। আফ্রিদি ভাই আমার পাশে শুয়ে আমার দিকেই তাকিয়ে আছে। তোকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবি কিন্তু। ঠিক আছে ভাইয়া, বলো। এখন থেকে আর ভাইয়া না, ওকে? নিজের বরকে ভাইয়া ডাকলে কেমন শোনায়? আচ্ছা ভাইয়া, বলবো না, বলো এবার। সবার কথার বিরুদ্ধে গিয়ে আমি তোকে কলেজে অ্যাডমিশন করিয়েছি, তাই এমন কিছু করবি না যাতে সবার থেকে আমার কথা শুনতে হয়। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছিস নিশ্চয়ই? বুঝিনি কিছুই। কি করার কথা বলছো তুমি? মায়া, তোর বিয়ে হয়েছে এবং তোর বর আছে, সেটা কখনো ভুলে যাস না। কলেজে গিয়ে ছেলেদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। কলেজে যাবি, ক্লাস করবি, আর ক্লাস শেষে সোজা বাসায় চলে আসবি। যদি আমি কখনো শুনি বা দেখি যে তুই কোনো ছেলের সাথে কথা বলেছিস বা কোথাও ঘুরতে গিয়েছিস, তাহলে আমি তোকে কিছু বলবো না, সোজা তোদের বাসায় পাঠিয়ে দেব। আর কখনো এই বাসায় আসতে পারবি না। তোর সাথে সব সম্পর্ক শেষ করে দেব আমি। কথাগুলো মনে থাকবে? আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আমি ছেলেদের সাথে কথা বলতে যাব, ক্লাস করব, ক্লাস শেষ হলে বাসায় আসব। কোনো ছেলের সাথে কথা বলবো না। তুমি আমাকে কলেজে দিয়ে আসবে আর নিয়ে আসবে, এটা তোমার মনে থাকবে? মনে থাকবে। এখন ঘুমিয়ে পড়, সকালে তো আবার কলেজ আছে, তাড়াতাড়ি উঠতে হবে, আর আমারও অফিস আছে। ঠিক আছে বলে আফ্রিদি ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজনেই রেডি হয়ে নিই। আমি কলেজের জন্য আর ভাইয়া অফিসের জন্য। রেডি হয়ে দুজনে নিচে চলে আসি, সবাই একসাথে নাস্তা করে নিই। পুপি আমাকে কাছে ডেকে বলে, কলেজে গিয়ে বাইরে ঘোরাঘুরি করবি না, ঠিক মতো ক্লাস করবি, আর ভুল করেও কোনো ছেলে বন্ধু বানাবি না। বিয়ের পর এসব ছেলে বন্ধু রাখা ঠিক না। তুমি দোয়া করো আম্মু, আমি যেন তোমাদের সম্মান রাখতে পারি। তোমাদের কথা শেষ হলে এবার ছাড়ো, আমার অফিসের সময় হয়ে গিয়েছে, আর অফিসের অনেক কাজ জমে আছে আমার। আসছে তো, এত তাড়াহুড়ো করার কি আছে? জামা, সাবধানে থাকিস কলেজে। আম্মু মায়ার কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর মায়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে চলে আসি মায়ার কলেজে। মায়া আমার গালে চুমু দিয়ে গাড়ি থেকে নেমে চলে যায় কলেজের ভিতরে। আমি চলে আসি অফিসে। অফিসের চেম্বারে এসে কাজ করতে থাকি। কলেজের একটা বছর দেখতে দেখতেই কেটে যায়। অনেক ভালো মতো ফার্স্ট ইয়ার শেষ করি। বিকেলে রুমে বসে মোবাইলে একটা ফ্রেন্ডের সাথে টেক্সট করছি, হঠাৎ আফ্রিদি রুমে আসে। মোবাইল রেখে বসে আছি আমি। কিরে, মোবাইল নিয়ে কি করছিলে তুই? যখনই দেখি তখনই মোবাইল নিয়ে বসে থাকিস। এত কি করিস মোবাইল দিয়ে সারাক্ষণ? সবকিছু তোমায় বলতে হবে? আমার কি কোনো স্বাধীনতা নেই? আমি তোমার ফ্রেন্ডসদের সাথে কথা বলি, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলো। আমি কি কিছু বলি তখন? আমি কথা বলে এত কিছু কেন বলো? তোমার ব্যবহার অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আগের থেকে। কোনো ছেলের প্রেমে পড়েছিস তুই? হ্যাঁ, ফালতু কথা না বলে হয় না। আমি কেন কারো প্রেমে পড়তে যাব? ভালো লাগছে না এইসব শুনতে। আর আমি এখন সেই আগের মতো পিচ্ছি নেই, বড় হচ্ছি, চেঞ্জ তো হবেই। হ্যাঁ, অনেক বড় হয়ে গিয়েছিস, সেটা তো বুঝতেই পারছি। একটা কথা বলি তোকে, এতটা বড় হয়ে যাস না যে সব কিছু হারাতে হয়। বলেই কিছু না বলে ওয়াশরুমে চলে যাই। কিছু ভালো লাগছে না। মায়ার এই পরিবর্তনের কারণ ঠিক বুঝতে পারছি না। মায়া কি তাহলে কারোর প্রেমে পড়েছে? তবে কি আমি মায়াকে হারিয়ে ফেলবো? বান্ধবীদের সঙ্গে কিছু সময় গ্রুপে কথা বলে শুয়ে থাকি। কাল কলেজে গিয়ে অনেক কাজ আছে। কিছু সময় পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মায়া শুয়ে আছে। কিছু না বলে আম্মুর রুমে চলে আসি। আম্মু বেডে বসে আছে। আমি এসে আম্মুর কোলে শুয়ে পড়ি। আম্মু পিঠে হাত বলিয়ে দিয়ে বলে, কি রে বাবা, কি হয়েছে? এত আনমনা লাগছে কেন তোকে? কিছু ভালো লাগছে না আম্মু। মায়া অনেক চেঞ্জ হয়ে গেছে না আম্মু।
মায়া অনেক চেঞ্জ হয়ে গেছে। আগের মতো আমার সাথে কথা বলে না, আর কথা বলতে গেলে দূরে দূরে থাকে, অচেনা মানুষের মতো আচরণ করে। আমি কি ওকে কলেজে ভর্তি করে ভুল করলাম আম্মু? মায়া মোটেও অমন মেয়ে না বাবা, বয়স বাড়ছে, একটু তো পরিবর্তন হবেই। তোকে সব কিছু মানিয়ে নিতে হবে, ওকে বুঝিয়ে বলে সব কিছু ঠিক কর। এমন করে থাকলে দুজনের মধ্যে শুধু দূরত্ব আরও বাড়বে। কি করে বোঝাবো আম্মু? ও তো আমার সাথে ঠিক করে কথাই বলে না, আর কথা বললে তো ওকে বোঝাবো। মন খারাপ করিস না, ওকে কিছুদিন সময় দে, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। অফিসে কিছুদিন না গিয়ে মায়াকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয়। আমি ঠিক আছে বলে রুমে চলে আসি। এসে দেখি মায়া রুমে নেই। ব্যালকনিতে এসে দেখি মায়া মোবাইলে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। আমার উপস্থিত পেয়ে কল কেটে বসে থাকে। তুমি কখন আসলে এখানে? এখনই আসছি। তো কার সাথে কথা বলছিলি? এক ফ্রেন্ড কল করেছিল, তুমি কিছু বলবে? ভাবছিলাম দুজন কিছুদিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসি। কি বলিস তুই? আমি এখন কোথাও যাব না, আমার কলেজে ক্লাস আছে। কিছুদিন কলেজে না গেলে কি খুব সমস্যা হবে? হবে। পরশু আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তোমার ইচ্ছে হলে তুমি গিয়ে ঘুরে আসো। না থাক, আমিও আর যাব না বলেই রুমে এসে শুয়ে পড়ি। কি করব বুঝতে পারছি না। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু তাও পারছি না। ছেলেদের নাকি কান্না করা বারণ। চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া পাশে নেই। উঠেই ফ্রেশ হয়ে নিচে এসে দেখি মায়া বাসা থেকে বের হয়ে যাচ্ছে কলেজের জন্য। কিছু না বলে রুমে চলে আসি। অফিসের জন্য রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাই। আম্মু খাবার খাওয়ার জন্য অনেকবার বলে, বাট আমি ক্ষুধা নেই বলে চলে আসি অফিসে। কাজে মন বসছে না। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছি। আজকে লেট করে বাসায় আসি। রাত প্রায় 10টা বাজে। বাসায় আসতেই আম্মু বলে, কি রে, আজকে এত লেট হলো তোর? অফিস তো শেষই কখন, আর তোর মোবাইল বন্ধ করে রেখেছিস কেন? ঠিক আছে আম্মু, ক্লান্ত লাগছে অনেক, আর ঘুমটাও অনেক পেয়েছে, সকালে কথা হবে বলেই রুমে চলে আসি। দরজা খুলে দেখি রুম পুরো অন্ধকার হয়ে আছে। লাইট অন না করেই ওয়াশরুমে চলে আসি। চোখে মুখে ভালো করে পানি দিয়ে রুমে চলে আসি। লাইট অন করতেই আমার চোখ কপালে উঠে গেল। পুরো রুম বেলুন দিলে ইয়া বড় একটা কেক রাখা। পাশেই মায়া লাল একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার সুইট কিউট হাজবেন্ড। আমি তো ভুলেই গিয়েছিলাম আমার বার্থডের কথা। দরজা খুলে আব্বু, আম্মু, মামা আর মামি এসে সবাই একসাথে আমাকে উইশ করে। আমি অবাক হয়ে যাচ্ছি। এই সব কিছু মায়ের প্ল্যান ছিল, তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য এতদিন তোর সাথে ঠিক মতো কথা বলিনি। আমাকে মায়া সব কিছু আগেই বলেছে। তোমরা সবাই এসব কিছু আগে থেকেই জানতে? সবাই সবকিছু জানে তুমি ছাড়া। এখন এইসব কেক কাটবে? আমি মুচকি হেসে কেক কাটি, সবাইকে খাইয়ে দিই এবং সবাই আমাকে খাইয়ে দিয়ে আর গিফট দিয়ে চলে যায়। মায়া গিয়ে দরজা বন্ধ করে আমার সামনে এসে দাঁড়ায়। সরি, তোমায় অনেক কষ্ট দিয়েছি এই কয়দিন, বাট তোমার চাইতে বেশি আমার কষ্ট হয়েছে তোমার সাথে কথা না বলে। তবে কথা দিলাম, আজকের পর আর কখনো এমন করবো না, মাই ডিয়ার ফাজিল হাজবেন্ড। আমার পিচ্চি বউ সত্যি সত্যি বড় হয়ে গেছে। এত বড় সারপ্রাইজ দিবে তুমি, আমি বুঝতেই পারিনি। আমি কত উল্টাপাল্টা কথা ভেবেছি তোমাকে নিয়ে, আর তুমি আমাকে এতটা ভালোবাসো বুঝতেই পারিনি। তোমার জায়গায় আমি থাকলেও হয়তো এমনটাই ভাবতাম। তোমার জন্যই তো আমি কোনো গিফটই আনিনি। আমার সবচেয়ে বড় গিফট তো তুমি। আমার অন্য কিছুর প্রয়োজন নেই। আমি এখন বড় হয়েছি না, এখন তো আমার বরের আদর পেতে পারি, নাকি এখনো পিচ্ছি বলবে? আমি মুচকি হেসে মায়াকে কোলে তুলে নেই। মায়া লজ্জা পেয়ে আমার গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। মায়াকে বেডে শুয়ে দিয়ে গিয়ে তারপর লাইটটা অফ করে আসি আর মায়ার পাশে শুয়ে পড়ি এবং কপালে একটা কিস করি। এরপর মায়ার দু চোখের পাথায় কিস করি, আর এরপরে মায়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেই। কিছু সময় পর ঠোঁট ছেড়ে মায়ের গলায় মুখ গুজে দেই।
মায়া বিছানার চাদর খামচে ধরে আছে। আর ধীরে ধীরে মায়াকে নিয়ে ডুবে যাই ভালোবাসার এক নতুন গল্পে। বাকিটা ইতিহাস। আপনারা এখন আর থেকেন না, আর চলে যান সবাই। আর এখন গল্পটা এখানেই শেষ করলাম। রাইটার সাহেব অনেক লজ্জা পেয়েছে, তাই আর সামনে লিখতেও পারছে না। তো দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।